ম্যাড ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন পর্ব 11। কলেজ প্রাঙ্গণ জুড়ে তখন দুপুরের ব্যস্ততা। ক্লাস চললেও করিডোরে এখনো ছাত্রছাত্রীদের আনাগোনা থামেনি। নবীনবরণের অনুষ্ঠান শেষ হলেও তার রেশ যেন এখনো কাটেনি। অনেকে এখনো সাজগোজ করে ক্লাসে এসেছে। রুহিদের ক্লাসরুমটাও আজ স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি ভরাট। ঘরের ভেতর ছাত্রছাত্রীদের গুঞ্জনে গমগম করছে। সামনের বোর্ডের কাছে দাঁড়িয়ে একজন অধ্যাপক একমনে লেকচার দিয়ে যাচ্ছেন। তার ভারী কণ্ঠ পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। বোর্ডে একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় লিখে বুঝিয়ে দিচ্ছেন তিনি। প্রায় সবাই মনোযোগ দিয়ে শুনছে, কেউ নোট নিচ্ছে, কেউ আবার বোর্ডের দিকে তাকিয়ে গভীর মনোযোগে ভাবছে। তবে শেষের দিকে জানালার পাশে পাশাপাশি বসে থাকা দুই মেয়ের মন ক্লাসে নেই বললেই চলে। সিমরান ঠোঁট ফুলিয়ে এক নাগাড়ে নিজের অভিযোগ জানিয়ে চলেছে, তুই বুঝবি না রে, এই 2 দিন তোকে ছাড়া আমার একটু ভালো লাগেনি, কলেজটাই ফাঁকা লাগছিল। রুহি মৃদু হেসে তাকালো তার দিকে, কিন্তু সেই হাসিতে আগের মতো প্রাণ ছিল না। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। সিমরান সেটা খেয়াল করতেই রুহির হাতটা চেপে ধরল। সত্যি করে বল, সে নিচু গলায় বলল। ও তোকে খুব বেশি কষ্ট দিচ্ছে তাই না? প্রশ্নটা শুনে রুহির বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। তার চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো গত কয়েকদিনের সবকিছু। কৃষির জোর করে বিয়ে করা, তার পজিটিভ আচরণ, তার সেই তীক্ষ্ণ দৃষ্টি, আবার কখনো হঠাৎ শিশুর মতো যত্নশীল হয়ে ওঠা। সবকিছু মিলিয়ে লোকটাকে যেন কিছুতেই বুঝে উঠতে পারছে না রুহি। সে ঠোঁট কামড়ে নিচু গলায় বলে, আমি ওনাকে বুঝতে পারি না সিমরান। সিমরান কৌতূহলী চোখে তাকিয়ে রইল। রুহি ধীরে ধীরে বলতে শুরু করলো কৃষের আচরণের কথা। কিভাবে সে সবসময় তাকে নিজের কাছে রাখতে চায়, কিভাবে অন্য কারোর সাথে কথা বললেই রেগে যায়, আবার এক মুহূর্তে ভয়ঙ্কর হয়ে উঠলেও পরের মুহূর্তে এমনভাবে যত্ন নেয় যেন পৃথিবীতে তার চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কথাগুলো বলতে বলতে রুহি নিজেরই অদ্ভুত লাগছিল। কারণ সে যতই কৃষকে ঘৃণা করতে চায় না কেন, লোকটার উপস্থিতি তার মনকে ভীষণভাবে অস্থির করে দেয়। ঠিক তাদের ক্লাসরুমের সামনে ছিল আরেকটা বড় রুম। আর সেটি ফাঁকা, আর সেই ফাঁকা রুমেই বসে আছে কৃষ আর তার পুরো দল। কেউ বেঞ্চের উপর উঠে বসেছে, কেউ পা ছড়িয়ে গল্প করছে। পুরো রুম জুড়ে উচ্চস্বরে হাসাহাসি আর আড্ডা চলছে। এমন কিছু একটা বলতেই সবাই হেসে গড়িয়ে পড়ল। কিন্তু সেই হইচইয়ের মাঝেও কৃষ একদম চুপচাপ। সে শেষ বেঞ্চের উপর বসে আছে, এক পা নিচে ঝুলছে, অন্য পা বেঞ্চের উপর তোলা। তার দৃষ্টি স্থির হয়ে আছে সামনের রুমটার দিকে। আর সেই দৃষ্টির কেন্দ্রবিন্দু রুহি। এক সেকেন্ডের জন্য যেন তার চোখ রুহির ওপর থেকে সরে যাচ্ছে না। রুহি কখন কথা বলছে, কখন চুল সরাচ্ছে, কখন নিচু হয়ে খাতা দেখছে, সবকিছু নিবিড়ভাবে লক্ষ্য করছে কৃষ। মূলত রুহির ক্লাস এই রুমের সামনে বলেই কৃষ এখানে এসে বসেছে। সে যেন কয়েক মুহূর্তের জন্য রুহিকে চোখের আড়াল করতে রাজি নয়। প্রায় অনেকটা সময় কেটে গিয়েছিল। অধ্যাপকের লেকচার শেষ হওয়ার সাথে সাথেই পুরো ক্লাসে আবার গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ বই গুছাচ্ছে, কেউ বন্ধুদের সাথে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ছাত্রছাত্রীরা একে একে রুম থেকে বের হতে শুরু করলো। সামনের ফাঁকা রুমে বসে থাকা কৃষ এতক্ষণ স্থির চোখে সবকিছুই দেখছিল। রুহি কখন খাতা বন্ধ করলো, কখন ব্যাগ গুছালো, সবকিছু তার নজরে ছিল। যে না ক্লাসরুম প্রায় ফাঁকা হয়ে এলো, অমনি কৃষ এক লাফে বেঞ্চ থেকে নেমে পড়ল। তার চোখের দৃষ্টি মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল। সে ধীরে ধীরে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। কয়েক সেকেন্ড পর রুহি আর সিমরান পাশাপাশি কথা বলতে বলতে রুম থেকে বেরিয়ে এলো। তাদের সাথে বের হচ্ছিলেন সেই অধ্যাপক যিনি এতক্ষণ ক্লাস নিচ্ছিলেন। অধ্যাপক হঠাৎ থেমে রুহির দিকে ফিরে দাঁড়ালেন। তারপর স্নেহভরা ভঙ্গিতে রুহির মাথায় হাত রেখে বললেন, ভালো করে পড়াশোনা করো রুহি। রুহি ভদ্রভাবে মাথা তুলল। অধ্যাপক মৃদু হেসে আবার বললেন, প্রথম দিন তোমাকে যতটা উৎসাহী দেখেছিলাম, এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। তার চোখে হালকা উদ্বেগ ফুটে উঠল। মন দিয়ে পড়ো কেমন? রুহি জোর করে হালকা হাসলো, তারপর আস্তে করে মাথা নাড়ল। অধ্যাপকও মৃদু হেসে ধীরে ধীরে চলে গেলেন। সিমরান সঙ্গে সঙ্গে রুহির হাত ধরে বলল, চল ক্যান্টিনে যাই, তোর মনটা একটু ফ্রেশ হবে। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই ঝড়ের বেগে সামনে এসে দাঁড়ালো কৃষ। কেউ কিছু বোঝার আগেই সে শক্ত করে রুহির হাত চেপে ধরে টান দিল নিজের দিকে। হকচকিয়ে উঠল রুহি। সিমরান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। কৃষ একটাও কথা না বলে রুহিকে টানতে টানতে নিয়ে যায় সামনের ফাঁকা রুমটায়। রুহি হাত ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু কৃষের হাতের শক্তির কাছে তার চেষ্টা একেবারেই ব্যর্থ। রুমে ঢুকে কৃষ গর্জে উঠল, 1 মিনিটের মধ্যে পুরো রুম খালি চাই, ফাস্ট।
তার কণ্ঠ এতটাই তীক্ষ্ণ আর রাগে ভরা ছিল যে উপস্থিত সবাই কেঁপে উঠল। আমান আর বাকিরা একে অপরের মুখের দিকে তাকালো। কৃষের লাল হয়ে থাকা চোখ আর কঠিন মুখ দেখে বুঝে গেল এই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে থাকা বিপজ্জনক। কেউ আর একটা কথাও বলল না, সবাই তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যেতে শুরু করলো। রুহির বুকের ভেতরটা কাঁপছিল, সে ভয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করেও থেমে গেল। কারণ কৃষের মুখ দেখে সে বুঝতে পারছিল লোকটা ভীষণ রেগে আছে। সবাই বেরিয়ে যাওয়ার পরও আমান হঠাৎ আবার দরজার সামনে ফিরে এলো। মাথা চুলকে ভয়ে ভয়ে বলে, বলছিলাম কি কৃষ। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই কৃষ বড় বড় পা ফেলে সামনে এগিয়ে এলো। জোরে দরজাটা বন্ধ করে দিল আমানের মুখের সামনে। বাইরে দাঁড়িয়ে থাকা আমান হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড দরজার দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নেড়ে বিড়বিড় করে বলল, আল্লাহ বাঁচাও আম্মুকে। এদিকে রুমের ভেতর দরজা বন্ধ হতেই নিস্তব্ধতা নেমে এলো। দরজাটা বন্ধ করেই কৃষ ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো তখন রাগে লাল হয়ে আছে, চোয়াল শক্ত হয়ে উঠেছে। রুহি ভয়ে এক পা পিছিয়ে গেল, কিন্তু পরের মুহূর্তেই কৃষ ঝড়ের বেগে এগিয়ে এসে তার গলা চেপে ধরল। শালি, দাঁতে দাঁত চেপে গর্জে উঠল সে, তোকে বলেছিলাম না পরপুরুষের সাথে কথা বলবি না। রুহির চোখ আতঙ্কে বড় হয়ে গেল। সে দুহাতে কৃষের কবজি চেপে ধরলো, ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু কৃষের হাতের চাপ এতটাই শক্ত ছিল যে তার নিঃশ্বাস আটকে আসতে লাগলো। কি হলো? কৃষ আরো ঝুঁকে এলো তার মুখের কাছে। চুপ করে আছিস কেন? তার চোখে তখন হিংস্র এক আগুন। পরপুরুষের সাথে হাসাহাসি করার জন্য তোকে এখানে এনেছি। রুহির চোখ ভিজে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। তার অসহায় অবস্থা দেখে শেষমেশ কৃষ হাতটা সরিয়ে নিল। গলা ছাড়া পেতেই রুহি কাশতে কাশতে হাঁপাতে লাগলো। সে এক হাত গলায় চেপে ধরে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। চোখ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। কিছুক্ষণ পর কষ্ট করে মাথা তুলে তাকালো সে। তার কণ্ঠ কাঁপছিল। আপনি এতটা নোংরা মানসিকতার মানুষ আমি জানতাম না। তার চোখে ঘৃণা স্পষ্ট। উনি আমাদের শিক্ষক, আর আপনি। কথা শেষ করতে পারল না সে। কৃষ আবার ঝটকা মেরে তার গাল চেপে ধরল। শোন, দাঁতে দাঁত চেপে বলল সে, শিক্ষক হোক বা অন্য কেউ, তুই শুধু আমার। তার আঙুলের চাপ আরো শক্ত হয়ে উঠল। তোর শরীরে শুধু আমি টাচ করব, আর কেউ না, বুঝছিস? রুহির চোখ ভয়ে কেঁপে উঠল। কৃষ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তারপর নিচু বিপজ্জনক গলায় বলল, না তুই বুঝবি না। তার ঠোঁটে ধীরে ধীরে বাঁকা হাসি ফুটে উঠল। তোকে এবার শাস্তি দিতে হবে, তারপর বুঝবি। কথাটা বলেই কৃষ ধীরে ধীরে নিজের শার্টের বাটন খুলতে শুরু করলো। রুহির মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে আতঙ্কে মাথা নাড়তে লাগলো। না না, কাছে আসবেন না। কৃষ এক পা এগোতেই রুহি হঠাৎ ঘুরে দরজার দিকে দৌড় দিল। রুহি প্রাণপণে কাপা হাতে দরজাটা খোলার চেষ্টা করতে লাগলো। আঙুলগুলো এতটাই কাঁপছিল যে ঠিকমতো সিটকিনি ধরতে পারছিল না। পেছন থেকে ভেসে আসছিল কৃষের ভারী পদশব্দ। প্রতিটা শব্দ যেন রুহির বুকের ভেতর ধাক্কা মারছিল। অবশেষে অনেক কষ্টে সিটকিনিটা খুলে ফেলল সে। তার মুখে আশার ঝলক ফুটে উঠল। আর এক সেকেন্ড, দরজাটা খুলে গেলেই সে বেরিয়ে যাবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কৃষ এসে তাকে দরজার সাথে চেপে ধরল। রুহির নিঃশ্বাস আটকে গেল। কৃষ এক হাত বাড়িয়ে আবার সিটকিনিটা টেনে লাগিয়ে দিল। খট করে লক হওয়ার শব্দে রুহির বুক কেঁপে উঠল। সে শুকনো ঢোক গিলে কাপা গলায় বলল, প্লিজ যেতে দিন আমায়। তার চোখে তখন আতঙ্ক স্পষ্ট। এটা কলেজ। কৃষ নিচু হয়ে তার মুখের কাছে ঝুঁকে এলো। তার গরম নিঃশ্বাস এসে লাগলো রুহির কপালে। তার মানে বাড়িতে হলে আমাকে আটকাতে না? রুহি হতভম্ব হয়ে তাকালো। আমি সেরকম কিছু বলিনি। কৃষের চোখ সরু হয়ে এলো। পরের মুহূর্তে সে রুহির খোপা করা চুল টেনে খুলে দিল। ঝরঝর করে চুলগুলো ছড়িয়ে পড়ল রুহির কাঁধে। রুহির আগে সঙ্গে সঙ্গে মাথা তুলে তাকালো কৃষের দিকে। কৃষ সেই ছড়িয়ে থাকা চুলের ভেতর হাত চালালো ধীরে ধীরে। তারপর মুঠো করে ধরে রুহির মুখটা নিজের দিকে টেনে আনলো। রুহির বুক ধড়ফড় করে উঠল। কৃষ এবার অত্যন্ত শান্ত কিন্তু ভয়ঙ্কর গলায় বলল, এখন আমি যা যা করব সবকিছু রেসপন্স চাই বাটারফ্লাই। সে আরও একটু ঝুঁকে এলো। নয়তো। তার ঠোঁটে ধীরে ধীরে একটা শীতল হাসি ফুটে উঠল। তোমাদের বাড়িতে যে বোম রাখা আছে সেটা ব্লাস্ট হবে। কথাটা শুনে রুহির চোখ বিস্ফোরিত হয়ে গেল। মুহূর্তেই তার মুখের রং উড়ে গেল। মানে? তার কণ্ঠ কেঁপে উঠল। ভয়ে পুরো শরীর ঠান্ডা হয়ে আসছিল। কৃষ নির্বিকারভাবে তাকিয়ে রইল। মানে খুব সিম্পল, সে শান্ত গলায় বলল, তোমাদের বাড়িতে বোম রাখা আছে। রুহির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। কৃষ ধীরে ধীরে তার গাল স্পর্শ করলো। আর সেটা আমি রেখেছি।
রুহি চোখ দিয়ে সঙ্গে সঙ্গে পানি গড়িয়ে পড়ল। না। সে কেঁপে উঠে মাথা নাড়ল। আপনি মিথ্যে বলছেন। কৃষ মৃদু হেসে উঠল। আমি মিথ্যে বলি না বাটারফ্লাই। তার কণ্ঠে এমন নিশ্চয়তা ছিল যে রুহির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। এখন তুমি আমার কথা শুনলে বোম ফাটবে না? ধীরে ধীরে রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল। আর না শুনলে? বাকিটুকু আর বলল না কৃষ, প্রয়োজনও ছিল না। রুহির কাঁপতে থাকা শরীরটাই বলে দিচ্ছিল সে বাকিটা বুঝে গেছে। রুহি হঠাৎ দুহাতে কৃষের বাহু চেপে ধরল। তার চোখ ভিজে গেছে পুরোপুরি। শুনবো? সে ভাঙা গলায় বলে উঠল। আপনি যা বলবেন সব শুনবো। কৃষ কিছুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল তার দিকে, তারপর ধীরে ধীরে ঠোঁট বাঁকিয়ে হাসল, যেন ঠিক এই উত্তরটাই সে শুনতে চেয়েছিল।